গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কততম ক্লাস? 8। আমরা কি পড়ছিলাম? আমরা প্রথম অধ্যায়, আমরা ছিলাম দ্বিতীয় অধ্যায়ে, যুক্তিবিদ্যা প্রথম পত্রের সম্পর্ক, এক একটা বিষয়ের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক। আমরা দর্শনের সম্পর্কটা গত ক্লাসে পড়িয়েছি, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পড়িয়েছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম যে দর্শন এবং যুক্তিবিদ্যা কীভাবে একে অন্যের উপরে নির্ভরশীল। আমাদের নিশ্চয়ই মনে আছে দর্শন কাকে বলে। আজকে আমি ওদিকে যাচ্ছি না, চলো সরাসরি চলে যাচ্ছি। কিভাবে যুক্তিবিদ্যা এবং দর্শন একে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা আগেই জানি যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা। যুক্তিবিদ্যা আমাদের কি করে? কতগুলো মৌলিক নিয়ম নিয়ে আলোচনা করে। ঠিক আছে, মৌলিক নিয়মগুলো কি ছিল? কিছু কিছু নিয়ম হচ্ছে অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যমলিখিত নিয়ম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম। অর্থাৎ যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে স্বতঃসিদ্ধ বলে মেনে নেয়। কিন্তু তখনই সেটা স্বতঃসিদ্ধ হয় যখন দার্শনিক তার দর্শনের আলোচনা দ্বারা সেগুলোকে কি করে? যুক্তিবিদ্যার যে নিয়ম আছে সেই নিয়মগুলো স্বতঃসিদ্ধ বলে মানে যথাযথভাবে প্রমাণ করে। আর যুক্তিবিদ্যা কি করে? এই নিয়মগুলো ছাড়া যুক্তিবিদ্যা কিন্তু চলতে পারে না, এবং গণিত এই নিয়মগুলোকে স্বতঃসিদ্ধ বলে মেনে নেয়। এখানে একটা কথা দেখো, দর্শন ছাড়া যৌক্তিক চিন্তার অগ্রগতি সম্ভব নয়। অর্থাৎ যুক্তিবিদ্যা যে যৌক্তিক চিন্তাগুলো দিচ্ছে, চিন্তাগুলো ধরে নাও তুমি দুটোই, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, এই নিয়মগুলো কখনোই অগ্রগতি হবে না দর্শন ছাড়া, এবং যুক্তিবিদ্যার নিয়মাবলী ছাড়া, অর্থাৎ যুক্তিবিদ্যা যে নিয়ম দেয় সেগুলো ছাড়াও দার্শনিক বিশ্লেষণ সম্ভব নয়। অর্থাৎ একটা ছাড়া আরেকটা কোনোভাবেই চলতে পারে না। যুক্তিবিদ্যার যে যৌক্তিক নিয়ম, সেই নিয়মগুলো দ্বারা তোমরা দেখো, পেজ নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 37। তোমরা দেখো নীতিবিদ্যা, এবং ওটার উপরে লেখা আছে, লাইন কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি বলে, যে কথাগুলো হচ্ছে যুক্তি পদ্ধতি যে নিয়মাবলী নির্দেশ করে যুক্তিবিদ্যা, দর্শনকে তা মেনে চলতে হয়। অর্থাৎ আমরা জানি যুক্তিবিদ্যা কতগুলো নিয়ম দেয় এবং সেই নিয়মগুলো দর্শন মানতে বাধ্য। ঠিক আছে, তারপরে বলছে সত্তার স্বরূপ ও অস্তিত্ব সম্পর্কে দর্শন যে যুক্তি প্রদর্শন করে সেগুলোকে, আচ্ছা আমি এগুলো সহজ করে দিচ্ছি। আমরা জানি দর্শন অভিজ্ঞতার জগৎ নিয়ে আলোচনা করে, অভিজ্ঞতার জগতের বাইরে অর্থাৎ সত্তা, আত্মা, মন, ঈশ্বর ইত্যাদি নিয়ে আলোচনা করে। এই যে আলোচনাগুলো করে বিনা বিচারে কি আমরা মেনে দিব? না। এগুলো যখন আলোচনা করছে সত্তা, স্বরূপ, ঈশ্বর, মন, আত্মা ইত্যাদি নিয়ে যখন দর্শন আলোচনা করে, তাকে কিন্তু যুক্তিবিদ্যা সেই নিয়মগুলো দিয়ে প্রমাণ করতে হয়। তাহলে দিক থেকে দর্শন কার উপরে নির্ভরশীল? যুক্তিবিদ্যার উপরে। এভাবে করে করবে যে দর্শন অভিজ্ঞতার জগৎ নিয়ে আলোচনা করতে গেলেও তাকে যৌক্তিক নিয়মগুলো মানতে হচ্ছে, অভিজ্ঞতার জগতের বাইরের জিনিস নিয়ে আলোচনা করতে হলে তাকে যুক্তিবিদ্যার নিয়মগুলো দিয়ে প্রমাণ করতে হচ্ছে। এদিক থেকে দর্শন যুক্তিবিদ্যার উপরে নির্ভরশীল। তারপরে বলছি কি দেখো, দর্শন যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীর নিশ্চয়তা বিধান করে থাকে। আবার দর্শন আবার কি করছে? যুক্তিবিদ্যার যে নিয়মগুলো একটু আগে বললাম, যে অভেদ, বিরোধ, মধ্যমলিখিত, কার্যকারণ, প্রকৃতির নিয়ম, এই নিয়মগুলোকে কি করে? যে নিশ্চয়তা বিধান করে। অর্থাৎ এগুলো যে স্বতঃসিদ্ধ, এগুলো নিশ্চয়তা দেয় দর্শন। এদিক থেকে যুক্তিবিদ্যা বা দর্শনের উপর নির্ভরশীল, এবং গণিত শাস্ত্রে এটা ব্যবহৃত হয়। তারপরে লাইনটা এভাবে বিশ্লেষণ করছে, দর্শনের কোষ্ঠী পাথরে যুক্তিবিদ্যার নিয়মগুলো যাচাই হয়েছে বলে যুক্তিবিদ্যা সেগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে পারে। অর্থাৎ যুক্তিবিদ্যার যে নিয়ম, যে 7টা নিয়মের কথা বললাম, অভেদ, বিরোধ, মধ্যম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম, আরও কিছু নিয়ম আছে, এগুলো দর্শনের কোষ্ঠী পাথরের যাচাই হয় বলেই যুক্তিবিদ্যা নির্দ্বিধায় এই নিয়মগুলো নিয়ে ব্যবহৃত করতে পারছে। ঠিক আছে, এবং যুক্তিবিদ্যার যৌক্তিক পথ প্রদর্শন দর্শনের জন্য এক অতি মূল্যবান। অর্থাৎ যুক্তিবিদ্যা যে আমাদের যৌক্তিক দিক থেকে যে পথটা দেখিয়ে দেয়, যে তোমার পথটা হতে হবে যৌক্তিক, এই জন্যই দর্শন নির্দ্বিধায় এগিয়ে যেতে পেরেছে যৌক্তিক চিন্তার নিয়ম দিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এই জায়গাটুকু। ঠিক আছে, এই জায়গাটা একটা 2 নম্বরে ম্যাক্সিমাম অ্যান্সার আসে, 2, 3, 4।
ঠিক আছে, তার আগে তাহলে আমরা পড়ে নিব গত ক্লাসেরটা ভালো করে দেখে কীভাবে পড়বো। দর্শন কাকে বলে, জ্ঞান অনুধাবন থেকে পড়বে। ঠিক আছে, যুক্তিবিদ্যা কাকে বলে, তারপর সাদৃশ্য, তারপরে বৈসাদৃশ্য, তারপর লাস্ট অংশে কীভাবে একে অন্যের উপর নির্ভরশীল। ক্লিয়ার? আজকে আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্সে চলে যাব, যে নীতিবিদ্যার সাথে। এটা প্রত্যেক বছরই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, মানে এই আনসারটা তোমার থাকবে, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সম্পর্ক। আগে বলে দিই কোশ্চেনটা কীভাবে আসে। তোমাকে একটা উদ্দীপক দিবে, বোর্ডের কোশ্চেনে অলওয়েজ তুমি বইয়ের পিছনে দেখবে যে দুটো কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে। আমরা জানি যে নীতিবিদ্যাটা কি, আগে বুঝে নি। হ্যাঁ, আরেকটা কথা, এখানে যখন তুমি দর্শনের সাথে এক একটা বিষয়ের পার্থক্য লিখবে, একটা সাইডে খাতায় নোট করে লিখে রাখো দর্শন কাকে বলে, দর্শন কি নিয়ে আলোচনা করে, দর্শন না, যুক্তিবিদ্যার সাথে। তখন তুমি প্রত্যেক যুক্তিবিদ্যার কথাটা ঠিক রেখে ওই জিনিসটা ঠিক রাখবে। পরে তুমি গণিত, নন্দন তত্ত্ব, তারপরে একটা কিছু পড়ালাম দর্শন, তারপরে এখন পড়াবো নীতিবিদ্যা, এই সাইডটা তুমি পরে লাগিয়ে দেবে। আর তোমার এই সাইডের যুক্তিবিদ্যাটা তুমি ঠিক রাখবে, কাকে বলে আর কি নিয়ে আলোচনা করে, মৌলিক বিষয়। আচ্ছা, তাহলে আগে চলে যাই, নীতিবিদ্যা কি। নীতিবিদ্যা হচ্ছে এমন একটি বিদ্যা যে নৈতিক আদর্শ। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে দিই, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে, এটা কি দেখনি, নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে এথিক্স। এথিক্স, আচ্ছা, এথিক্স শব্দটি এসছে, নীতিবিদ্যার ইংরেজি শব্দ এথিক্স। এথিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ, খেয়াল করো এগুলো এমসিকিউতে আসবে। গ্রিক শব্দ এথোস থেকে, ETHOS, এথোস। ঠিক আছে, এই ইথিক্স শব্দটি হচ্ছে গ্রিক শব্দ, এথিক্স শব্দটি হচ্ছে গ্রিক শব্দ, এই শব্দটি এসছে এথোস থেকে। আচ্ছা, এথোস হচ্ছে চরিত্র, আচার ব্যবহার, রীতিনীতি। এথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র, চরিত্র, আচার ব্যবহার অথবা নীতি। ঠিক আছে, বা অভ্যাস, বা অভ্যাস। আমি আবার বলছি, এটা এসছে কোত্থেকে, এথোস থেকে। কি শব্দ? এথিক্স, গ্রিক শব্দ। এটার অর্থ চরিত্র, আচার ব্যবহার, রীতিনীতি। পেজ নাম্বারটা হচ্ছে এটার 37, একই পেজে। আচ্ছা, এখানে বলছে নীতিবিদ্যা মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচার ব্যবহার, ভালো মন্দ ইত্যাদি নিয়ে। ঠিক আছে, অন্যদিকে চিন্তা নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হলো যুক্তিবিদ্যার কাজ। তোমরা যখন নীতিবিদ্যা পড়বে, আমি অ্যান্সারটা ইয়েটা বলে দিচ্ছি, নীতিবিদ্যার সংজ্ঞাটা হচ্ছে, তোমরা সরাসরি জ্ঞান বিদ্যায় চলে যাও, এখানে অনেক ডিটেলস আছে, এখানে রিডিং করবে। পেজ নাম্বার হচ্ছে তোমাদের পেজ নাম্বার 44-এ, পেজ 44-এ। ঠিক আছে, জ্ঞানমূলকে সারসংক্ষেপ, জ্ঞানমূলকেই যাও বা সারসংক্ষেপেই যাও, সারসংক্ষেপও পেতে পারো।
ঠিক আছে, ছোট ছোট অ্যান্সারগুলো সারসংক্ষেপে দেওয়া আছে। এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটি সত্য সুন্দর কল্যাণের আদর্শের ভিত্তিতে সমাজে বসবাসকারী মানুষের কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়, কোনটি ভালো, কোনটি মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে। আর যেটা জ্ঞানমূলকে আছে সেটা হচ্ছে নৈতিক আদর্শের ভিত্তিতে। তোমরা এটাই লেখো। এক কথায় তোমাকে প্রথমে বলবে সৃজনশীল 1 নাম্বার, তখন জ্ঞানমূলকের ইয়েতে লেখো যে বিদ্যা নৈতিক আদর্শের ভিত্তিতে মানুষের আচরণে ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। লিখেই দিচ্ছি। বিদ্যা নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, মূল্যায়ন করে। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমরা এত বছর, আমরা 18টা বছর 16-17 বছর কাটিয়ে এসেছি, তাই না? আমরা সবাই জানি যে কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে? তাহলে নীতিবিদ্যা তোমাকে এই বলবে এটা তোমার করা উচিত, এটা তোমার করা উচিত নয়, এই কাজটা করা ভালো, এই কাজটা করা মন্দ, এইটা ন্যায়, ওইটা অন্যায়। তাহলে কি বলছে? যে বিদ্যা নৈতিক আদর্শের আলোকে, ঠিক আছে, মানুষের আচরণের, তুমি সমাজের মানুষের লিখতে পারো, না লিখলেও চলবে, মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব মূল্যায়ন করে, তাকে নীতিবিদ্যা বলে। এটা হচ্ছে 1 নাম্বার। তার সাথে সাথে যদি 2 নাম্বারে অ্যান্সার আসে, সেখানে তোমাকে আরো কিছু কথা লাগাতে হবে যে নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কিসের আদর্শ? নৈতিক আদর্শ। নৈতিক আদর্শটা কি? ওই যে আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, এই 6টা ওয়ার্ড মনে রাখবো। আবারও বলছি, ভালোত্ব, মন্দত্ব, উচিত্ব, অনুচিত, ন্যায়ত্ব, অন্যায়ত্ব, এইটাই হচ্ছে নীতিবিদ্যার মূল কথা, আর এটাই হচ্ছে নৈতিক আদর্শ। আচ্ছা, আবার 37 নম্বর পেজে চলে যাই। তোমরা এখন আমাকে একটা কোশ্চেন করতে পারো, মিস উপরে তো এটা হচ্ছে 2.2, এখানে একটা জায়গা আছে ব্যবসা ও পেশাগত। ব্যবসা ও পেশাগত মানে কি? এটা হচ্ছে এই যে নৈতিকতা, নৈতিকতা তো আমরা বুঝতে পারলাম, তাই না? তোমার আচরণটা এটা ঠিক করতে হবে, এটা ভালো না এটা মন্দ সেটা বোঝাতে হবে। এই যে ভালো মন্দ, আচরণে ভালো মন্দ, সেটা যেমন আমাদের ব্যবসার ক্ষেত্রেও প্রয়োজন, এবং তোমার যে পেশাগত, অর্থাৎ এই যে পেশা, আমি যে চাকরি করছি, পড়াচ্ছি, এটা কিন্তু আমার পেশা, ঠিক আছে? আবার ব্যবসা কারা করছে? এই যে দোকানে যাচ্ছ, এটা সেটা কিনছো, বাজারে যাচ্ছ বা ফার্নিচার কিনছো, এগুলো হচ্ছে ব্যবসায়ী। ব্যবসার ক্ষেত্রেও যেমন নৈতিকতার প্রয়োজন, তোমার আমার পেশাগত জীবন আমার নৈতিকতা রক্ষা করা প্রয়োজন। এবং তুমি যে স্টুডেন্ট, তোমারই কিন্তু নৈতিকতা রক্ষা করা প্রয়োজন, তাই না? এই যে ক্লাসে বলেছে কথা বলো না, এখন এটা করো না, এই যে বই খাতা নিয়ে আসো, অন্যের সাথে ভালো ব্যবহার করো, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো না, এগুলোই হচ্ছে নৈতিক। তাহলে এখানে 2টা ভাগে কোশ্চেনটা আসবে, একটা হচ্ছে ব্যবসার দিক থেকে, আরেকটা হচ্ছে তোমার পেশাগত দিক থেকে। তাহলে প্রথম প্যারায় কি আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ কথা। সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার বা ইচ্ছাকৃত ক্রিয়ার মূল্য বিচার করাই হচ্ছে নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয়। অন্যদিকে চিন্তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হলো যুক্তিবিদ্যার কাজ। যে সকল নিয়মের মাধ্যমে ভালো কাজ সম্পাদিত হয়, সেসব নিয়ম আবিষ্কার করা নীতিবিদ্যার কাজ। আচ্ছা, নীতিবিদ্যার কাজ হচ্ছে, যুক্তিবিদ্যার কাজ আমরা সবাই জানি, চিন্তার নিয়ম আবিষ্কার করা। আচ্ছা, মানে তোমার যুক্তিটা কি হবে, সঠিক হবে, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়।
আর নীতিবিদ্যা কি করছে, তোমার সেই চিন্তার নিয়ম থেকে নীতিবিদ্যার মূল কাজ হচ্ছে যে সকল নিয়মের মধ্যে ভালো কাজ সম্পাদিত হয়, মানে যে সকল, যুক্তিবিদ্যা তো অনেকগুলো নিয়ম দিবে, ঠিক আছে, যৌক্তিক চিন্তা দিবে যে এই যুক্তিটা বৈধ, আর নীতিবিদ্যার কাজ হচ্ছে সেই নিয়ম থেকে এমন কিছু নিয়ম দিবে যে নিয়মগুলো পালন করলে তোমার কাজটা ভালো হবে। যেসব নিয়ম আবিষ্কার করে, আচ্ছা এখানে বলছে চিন্তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হলো, যে সকল নিয়মের মধ্যে ন্যায় বা ভালো হচ্ছে, আচ্ছা যে সকল নিয়ম আবিষ্কার করা হলো যুক্তিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যার জ্ঞান আমাদের চিন্তা এবং অন্যের চিন্তায় ত্রুটি আছে তা ভুল ধরা, এগুলো আমরা আগেই পড়েছি। নীতিবিদ্যার জ্ঞান আমাদেরকে নিজের আচরণে, আচ্ছা যুক্তিবিদ্যা আমাদের কি শেখায়, আমার যুক্তিটা ঠিক আছে কিনা, বৈধ কিনা, আবার কি করছে, অন্য যে যুক্তি দিচ্ছে সেই যুক্তিটা বৈধ হচ্ছে কিনা, এটা হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। আর নীতিবিদ্যা শেখাবে যে তোমার আচরণের ত্রুটিটা কোথায় এবং অন্যের আচরণের ত্রুটি কোথায় সেটা ধরতে তোমাকে সহায়তা করবে যদি তুমি নীতিবিদ্যা করো। তাহলে আমরা দুটোর একটা পার্থক্য পেলাম। এখানে যখন পার্থক্য আসবে, এখানে কিন্তু বইতে পার্থক্য দেওয়া নেই আলাদা করে, এটা তোমাকে বেছে নিতে হবে, এটা আমি তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা ডিটেলস পড়বে, পড়ে পার্থক্য কীভাবে লিখতে হয় বুঝিয়ে দিয়েছি, ওই পার্থক্য বের করো। মিনিমাম চারটা যেন পার্থক্য হয়, ঠিক আছে, সাদৃশ্য 3টা, পার্থক্য 4টা, ঠিক আছে। তাহলে একটা পার্থক্য কি পেলে, যুক্তিবিদ্যার কাজ হচ্ছে নিজের যুক্তির ভুল ধরা এবং অন্যের যুক্তির বৈধতা ধরিয়ে দেয়া, আর নীতিবিদ্যার কাজ হচ্ছে নিজের আচরণের ত্রুটি বের করা এবং অন্যের আচরণের ত্রুটি কোথায় সেটা। দ্বিতীয় প্যারাতে কি আছে দেখো, সাদৃশ্য হচ্ছে উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যাও কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান, আমরা আগে ক্লাসগুলোতে পড়েছি। নীতিবিদ্যা তো আদর্শ, নৈতিক আদর্শ, আর যুক্তিবিদ্যা হচ্ছে কি আদর্শ, সত্যের আদর্শ, মনে রাখো। যুক্তিবিদ্যা হচ্ছে সত্যের আদর্শ, নীতিবিদ্যা হচ্ছে নৈতিক আদর্শ। যুক্তিবিদ্যা বিশেষ কতগুলো নিয়মের সাহায্যে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে, আর নীতিবিদ্যা কি করে, আচরণের ভালোত্ব মন্দত্ব, ন্যায়ত্ব অন্যায়ত্ব, ঔচিত্য অনুচিত বিচার করে। আচ্ছা, এই যে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা পড়ালাম, এখানে দেখো দ্বিতীয় প্যারাতে তোমার আছে, আমি বলে দিচ্ছি তোমাদের, এটা তোমরা নিজেরা পড়বে, খুবই সহজ। দ্বিতীয় প্যারাতে আছে তোমার সাদৃশ্য, তৃতীয় প্যারাতে আছে তোমার বৈসাদৃশ্য, এবং লাস্টের অংশে আছে উপসংহার। এখান থেকে তুমি বাছাই করবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি বললাম, উভয়ই যুক্তিবিদ্যার আদর্শের আলো নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে যুক্তিবিদ্যা কিন্তু আবার সত্যের আদর্শ এবং নীতিবিদ্যাও সত্যের আদর্শ নিয়ে আলোচনা করে, উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা এখান থেকে দেখো, যুক্তিবিদ্যা ভুলভ্রান্তি ধরিয়ে দেয় কিসের, যুক্তির, আর নীতিবিদ্যা কার ভুলভ্রান্তি ধরায়, আচরণের। আচ্ছা, তারপরে উভয়ই দেখো, যুক্তিবিদ্যার উন্নত রূপ হচ্ছে কি অনুমান, আমরা পড়েছি, আর নীতিবিদ্যার উন্নত রূপ হচ্ছে কি, নীতিবিদ্যার উন্নত রূপ হচ্ছে কি ভালোত্ব মন্দত্ব, ন্যায়ত্ব অন্যায়ত্ব, আচরণের। এবং নেক্সট পৃষ্ঠা দেখবে তোমরা 38 নাম্বার পেজে, যুক্তিবিদ্যা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, যুক্তিবিদ্যা যে নিয়মগুলো দেয় সেটা কিন্তু সর্বজন স্বীকৃত। সর্বজন স্বীকৃত মানে হচ্ছে সবাই যেটা মেনে নেয়, স্বতঃসিদ্ধ। কিন্তু নীতিবিদ্যার যে নিয়ম দেয় সেটা কিন্তু সর্বজন স্বীকৃত না, এবং নীতিবিদ্যার নিয়ম নিয়ে নীতিবিদদের মধ্যেই গণ্ডগোল আছে, মানে এই গণ্ডগোল আছে, মতবিরোধ আছে। হ্যাঁ, এক একজন নীতিবিদ, তোমরা যখন হায়ার লেভেলে পড়বে, উইলিয়াম লিলির বই আছে, যখন পড়বে তখন দেখবে যে এই একটা ভালো নিয়ে একটা বই হয়ে গেছে এত বড়, যে ভালো কি, এক একজনের কাছে এক এক রকম ভালোর সংজ্ঞা, ঠিক আছে। আমার কাছে যে ভালো অন্যের কাছে তা ভালো না, সুতরাং আমার কাছে যেটা উচিত মনে হচ্ছে অন্যের কাছে সেটা উচিত মনে হচ্ছে না। তাহলে কি বলছে, যে নীতিবিদ্যা যে নৈতিক মানদণ্ডগুলো দিচ্ছে সেগুলো সর্বজন স্বীকৃতি নয়। তারপরে যুক্তিবিদ্যার যৌক্তিক নিয়ম অনুসরণ করে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা যায়, কিন্তু নৈতিক আদর্শের আলোকে, অর্থাৎ নীতিবিদ্যার নিয়মগুলো মেনে নিয়ে যুক্তিবিদ্যার নিয়মগুলো মেনে নিয়ে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা যায়, কিন্তু নীতিবিদ্যার যে আদর্শ সেগুলো মেনে নিয়ে আচরণের ভালোত্ব মন্দত্ব সবাই ঠিক মতো নির্ণয় করতে পারে না। ওই যে বললাম যে নীতিবিদ্যার যে নৈতিক মানদণ্ডটাই তো ঠিক নেই, সর্বজন স্বীকৃত না, আমার কাছে যা ভালো অন্যের কাছে তা ভালো নাও হতে পারে, ঠিক আছে। এইভাবে করে তোমরা সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো পড়ে নেবে।
আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করব। চলো তোমরা সবাই একটু পেজটা খোলো, কোশ্চেনটা খোলো। কোশ্চেন তো আমার কাছে, তোমাদের সবার কোশ্চেন আমার কাছে, তো সুতরাং আমি বলছি একটু খেয়াল করো। হ্যাঁ, বইটা খোলো, 3rd অধ্যায়। সবাই এই কোশ্চেনগুলো সবারই জানা, একেবারে ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন দিয়েছে। আর তোমরা খেয়াল করেছো যে একই জিনিস আমি কিন্তু শব্দ আর পদে উল্লেখ করেছি বেশি, যেটা যেন আর পরে পড়তে না হয়। তারপরে দেখো কি ভুল করেছে, 1 নম্বরে শব্দ কত প্রকার, আমরা সবাই জানি 3 প্রকার, সবাই পেরেছ। জাতর্থক পদ বলতে কি বোঝো? কেউ কি কোশ্চেনটার দিকে খেয়াল করোনি? আমি কিন্তু জাতর্থক বলেছি, নট জাতর্থক। ম্যাক্সিমাম লিখে রেখেছো জাতর্থ। জাতর্থক পদ হচ্ছে যে পদে ব্যক্তার্থ জাতর্থ উভয়ই আছে, নাকি? তাই তো? আচ্ছা, উদাহরণও বইতে আছে, লিখে দিবে। 3rd হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বাক্যগুলিতে চিহ্নিত শব্দগুলো পদ নয় কেন? আমি বাক্যগুলিতে চিহ্নিত শব্দ বলেই দিয়েছি, বাক্যের মধ্যে শব্দগুলো বের করো। শব্দ তো পড়ার সময় শব্দগুলো তোমাদের মনে পড়ে। কি কি আছে? বাহ, তারপর আরো কি আছে? আহ। আমরা ভালো করে জানি বাহ, আহ এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ বা সহ পদাযোগ্য। এই শব্দগুলো কখনোই পদ নয়। যখন তুমি শব্দ পড়ছো তখনই তো এই কথাটা, লাইনটা চলে আসে। আবার এখানে আমি নির্দেশ করেই দিয়েছি কেন পদ নয়। অনেকে লিখছে এগুলো পদ নয়, অনেকে কাহিনী লিখে দিয়ে আসছো। কেন পদ নয়? এগুলো কখনোই যুক্তিবিদ্যার উদ্দেশ্য বা বিধ হিসেবে ব্যবহৃত হতে পারে না। এখন কথা হচ্ছে, যদি তুমি 2 লাইন লেখো তাহলে তুমি নাম্বার কত পাবা? 1 পাবে, তাই না? তোমার মাথায় থাকতে হবে এটা 3 নাম্বারের অ্যান্সার। 3 নাম্বারের অ্যান্সার 3 নাম্বারের মতো করে লিখতে হবে, এবং এটা আমরা পড়ে এসেছি, পরীক্ষা দিয়ে এসেছি। সুতরাং এটা ভালো করে পড়বে। লাস্ট হচ্ছে পদ ও বাক্যের ব্যাখ্যা করো। তোমরা অনেকেই ভালো লিখেছো। আমি কিভাবে লিখছি, যে যখন ব্যাখ্যা করতে বলি বা তোমরা ওরকম হিস্ট্রি লিখতে হবে না, ব্যাখ্যার মানেও তোমরা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাবে, কারণ টিচাররা ব্যাখ্যা জানে। আর তোমাকে একটা সৃজনশীলের জন্য 20 মিনিটস থাকে, সেখানে 20 মিনিটসে তুমি তো এত ব্যাখ্যা লিখতে পারবে না। তুমি ছোট করে মূল কথাগুলো লিখবে, ভাগ ভাগ করে দেখাবে যে পদ কি জিনিস, বাক্য কি জিনিস। ঠিক আছে? বই থেকে বেছে নিয়ে এভাবে করে ওই যে এই সাইডে পদ বাক্য লিখে সাদৃশ্য বৈসাদৃশ্য এভাবে করে ব্যাখ্যা দেবে। ঠিক আছে? আর কোনো জিনিসের ব্যাখ্যা ছিল অবশ্যই মনে রাখবে সংজ্ঞা উদাহরণ সবই দিতে হয়। 2nd নাম্বার, একটি যুক্তি বাক্যের কয়টি অংশ? মনে হচ্ছে এক একজন যখন 2টা লিখেছ, মনে কি 2টা ধরে থাপ্পড় দিই। একটা যুক্তি বাক্যের 3টা অংশ। কি থাকে? উদ্দেশ্য থাকে, সংযোজক থাকে, বিধ থাকে। ঠিক আছে? কারণ যুক্তি বাক্যে 3টা বারবার পড়িয়েছি যে যুক্তি বাক্য সম্ভব হয় না উদ্দেশ্য সংযোজক বিধ ছাড়া। সকল শব্দ পদ নয় কেন? ওই যে প্রথমে যখন শব্দ কত প্রকার পড়ছো, কেন নয়? কেন নয়? সব শব্দই তো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিদেশে ব্যবহৃত হতে পারে না। এখন 2 নাম্বারের অ্যান্সার, 2 নাম্বার অ্যান্সার তোমার 3টা পদ লিখতে হবে না, 3টা শব্দ যে কত প্রকার, অনেকেই লেখো নেই। শব্দ 3 প্রকার এটা লিখে তারপরে তোমাকে করতে হবে, এক কথায় লেখো। আর যদি সংজ্ঞা লিখতে সময় না থাকে, তুমি উদাহরণগুলো দেখায় দাও যে পদযোগ্য হচ্ছে কি, মানুষ, বই খাতা ইত্যাদি স্বাধীনভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধ হিসেবে ব্যবহৃত হতে পারে। সহপদযোগ্য টিটা খানাখানি পদযোগ্যের সাথে যুক্ত হয়ে, যেমন বইটি, চাদরগুলি, চাদরখানি যুক্ত হয়ে ব্যবহৃত। আর পদনিরপেক্ষ বা সহ পদাযোগ্য আহ, উহ, বাহ এগুলো কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাই এগুলো পদ নয়। সুতরাং উল্লেখিত লাস্ট লাইন না লিখলে এটা টিচার বুঝে যাবে। 3rd নাম্বার, উদ্দীপকের পদের কোন সম্পর্কের প্রতিফলন ঘটেছে? এখন যদি সামনে থাকতাম সবাই স্কেল দিয়ে পিটাইতাম, কয়েকজন ছাড়া। কেননা আমি বারবার বলেছি, দেখো কোশ্চেনটা দেখো, দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বেকারের সংখ্যা কমাতে হলে দেশের শিক্ষার হার বাড়াতে হবে। জাকির সোহাগকে বলল, দেশে যতই শিক্ষার হার বৃদ্ধি পাবে ততই বেকারত্ব হ্রাস পাবে। অনেকেই কি করেছো, এইটাকে ব্যাখ্যা দিয়েছো। আমি তোমাদের বারবার বলেছি লজিকের ভাষা একরকম, উদ্দীপক একরকম। এটা হচ্ছে পদের ব্যক্তার্থ এবং জাতর্থ। অনেকে ব্যক্তার্থ জাতর্থ লিখেছ, ব্যাখ্যা দাও নাই। অনেকেই 2টার ব্যাখ্যা দিয়েছ। পদের ব্যক্তার্থ জাতর্থের ব্যাখ্যা দিতে হলে 4টা নিয়ম আমি অনেক দিন ধরে ক্লাসে করিয়েছি। 4টা নিয়মের ব্যাখ্যা দিতে হবে এবং বলেই দিয়েছে ব্যাখ্যা করো। তোমরা কি বলছো যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য কমাতে হবে, জাকির এটা বলছে, আমি কি এটার ব্যাখ্যা চেয়েছি? বলে দিয়েছে কোন সম্পর্কে, ওই যে পদের ব্যক্তার্থ জাতর্থ। সুতরাং মনে রাখো এবং চিত্র সহকারে ব্যাখ্যা। লাস্টে কি বলেছি, এটা কি একই প্রকৃতির? এটা হবে সমালোচনা। বারবার বলেছি এটা সমালোচনা। ওখানে 5টা বা 4টা সমালোচনা দিয়ে আছে, তুমি জাস্ট প্রথমে লিখবে এটা একই প্রকৃতির নয়, এটা হচ্ছে ভিন্ন প্রকৃতির।
কেননা একটা বাড়লে একটা কমে। এটা কেন 4টা 5টা দেওয়া আছে। লাস্টেরটা পথ কি সবাই জানি। যুক্তিবাক্যে সংযোজনের ভূমিকা, এটা অনেকে লিখতে পারছো, সংযোজককে অনেকে হিস্ট্রি লিখছো, 2 নম্বরে হিস্ট্রি লেখার দরকার নেই। 3 নম্বরে লাবিবের বক্তব্যটি কোন ধরনের। তোমাদেরকে আমি পরিমাণ গুণ পড়িয়েছি। কিছু ফুল যখন কিছু থাকে সেটা হয় বিশেষ, তাহলে লাবিব এখানে কি বলছিল, সব ফুলই দেখতে সুন্দর। লাবিবের যুক্তি বাক্যটা হচ্ছে সার্বিক, সার্বিক সদর্থক, মানে এ বাক্য, এটাকে আমি ব্যাখ্যা করতে বসছি এ বাক্যটাকে। 4 নম্বরে বলেছি নাহিদ ও লাবিবের বক্তব্যের কি ধরনের পার্থক্য। উভয়ের পরিমাণের দিক থেকে পার্থক্য। সে বলছে কিছু ফুল, এটা হচ্ছে বিশেষ সদর্থক, আর ওটা ছিল লাবিব সব ফুল, এটা হচ্ছে সার্বিক সদর্থক। দুইটার মধ্যে পার্থক্য আমি লিখতে বলেছি। আবার পড়বে, পড়ে নিজেরা নোট করে তারপর লিখবে না থেকে। থ্যাংক ইউ। আজকে এ পর্যন্ত। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।